জি, দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাংবাদিক এবং অভিনন্দন। ইন্টারনাল ইন্টারনাল সিকোয়েন্স তাই তোমার হ্যালো। সব এর সম্পর্কে তাদের কনফারেন্স করেছেন একটা মিডিয়া ক্লাব। জামাই আদরের মতো আছেন ফ্যাসিস্ট সরকারের সেই পতিত সরকার, তার ডিপার্টমেন্ট বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসার হুমকি দিয়েছেন। এই বাস্তবতায় গণতান্ত্রিক সরকার তারেক রহমান সাহেব ডিমান্ড ফ্যাসিস্ট তারা যেহেতু সাজাপ্রাপ্ত তাদেরকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়া এবং সীমান্তের উত্তেজনা বন্ধ। তারপরে তারিক জমান সাহেব বিবেচনা করবেন ভারতে যাবেন না। আমাদের সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব, মানবাধিকার সংক্রান্ত তারা নানান বিষয়ে দেখভাল করেন। এই তারেক রহমান সাহেবের সরকারি স্টেটমেন্ট যে ডিমান্ড করেছেন, ভারত সেটা ফুলফিল করলে তার বিবেচনা করতে স্টার্ন। পাশাপাশি 1980 সালে শেখ হাসিনা আসার পরে 16 দিন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন কুর মধ্য দিয়ে। তো সেই সিকোয়েন্স গুলো আমাদেরকে বলে শেখ হাসিনা বিএনপির কাল নাগিনী। কারণ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অযাচিত ভাবে নির্মম ভাবে অত্যাচার করেছেন, কারাগারে রেখে বাস্তব সামনে তারেক রহমান সাহেব আমিরুল ইসলাম স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি বলি, মানে আপনার কথাগুলো অস্পষ্ট এবং শোনা যাচ্ছিল না। আমি শুরু করি তাহলে আমার কথার মধ্যে, আচ্ছা, তখন আপনি আমি ক্লিয়ার হবে। আমি স্যার ডক্টর কাজী জি, মনির জি। আচ্ছা। আপনার শেখ হাসিনা ফিরে আসার পরে 16 কুর মধ্যে বিএনপি সকল জিয়া তাকে অযাচিত বা অন্যায় ভাবে কারাগারে রেখে তার উপরে যে যে আলোকে বাংলাদেশ সরকারকে সতর্ক সঞ্চালন থাকা মহোদয়ের এবং কথা স্পষ্ট ভাবে আমরা শুনতে পাচ্ছি না, শুধু ক্লিয়ার আসতেছে না আপনার কথা। ইমিডিয়েটলি আমি এই সাম্প্রতিক কিছু এইসব কানেক্ট করি, আপনি কিছু শুনুন। হ্যাঁ, আপনি কম বলবেন। আমি আমির স্যারের কাছে, আমির ইসলাম স্যারের কাছে আসছি। স্যার, আপনার বক্তব্য আপনি বলুন। হ্যাঁ, আমি আমরা শুধু এই কয়েকটা কথার মধ্যে বসে আছি বা পড়ে আছি যে শেখ হাসিনার কে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির খুনিকে হস্তান্তর করা, কিংবা আমরা সীমান্ত নিয়ে বসে আছি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন যে মণিপুরে কিন্তু সশস্ত্র বাহিনীর উপরে ওই এলাকার আহ, ভারতীয় যে নাগরিক, সেই এলাকার তারা কিন্তু সরাসরি সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে। এই সম্প্রতি ঘটনা, গতকাল বা পরশুর ঘটনা। আবার আপনারা একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করুন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল ওই যে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যার পরে। তাই ব্যাপারটা অস্ট্রিয়া। হলো, জি জি। হ্যাঁ, আমি যে পয়েন্টে যাচ্ছি যে ভারতের কানেকশনটা দেখুন। ভারতের ওদের যে এজেন্সি আছে,
তাদের কানেকশনটা সবচেয়ে বেশি আছে মোসাদের সাথে। হ্যাঁ, আবার আপনি মোসাদের সাথে আবার ওইদিকে সিআই এর কানেকশনটা একবার দেখুন। যেহেতু চীন বাংলাদেশে বিপুল বিনিয়োগ করছে এবং ভারতের এখানে কিন্তু একটা বড় রকমের ইমেজ সংকট দেখা দিয়েছে। একদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার তারা যে স্বপ্ন দেখেছিল যে ভেটো ক্ষমতা 146টা দেশের সমর্থন দরকার তাদের জাতিসংঘে, তো এখানে বাংলাদেশের ভোট তাদের দরকার আছে। আবার তারা ওইদিকে রাশিয়ার সাথে যে সম্পর্ক রাখছে এবং বাংলাদেশের সাথে রাশিয়ার একটা যে ভালো সম্পর্ক ছিল, ভারত কিন্তু সেই সম্পর্কটাকে ভেঙে দেওয়া বা নষ্ট করে দেওয়ার একটা চেষ্টায় আছে। এখন স্বাভাবিকভাবেই চীন যেহেতু মালাক্কা প্রণালী দিয়ে তার 80% বাণিজ্য হয়ে থাকে, কিন্তু ওইদিকে আন্দামানে যে ভারতের যে ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি, আবার ওইদিকে মালাক্কা প্রণালীকে ভারত কিন্তু অবরুদ্ধ করার মতো বা আমেরিকার সাথে হাত মিলিয়ে আহ, মানে চীনের একটা বাণিজ্যকে রুদ্ধ করার একটা সম্ভাবনা আছে। যার কারণে আমাদের এই দেখছি যে চীন বাংলাদেশ আরাকান টু চায়না, এই যে একটা সড়ক পথে যে যোগাযোগ এবং তাদের যে অলরেডি পাইপলাইন আরাকান থেকে সরাসরি মায়ানমারের মধ্যে দিয়ে যে চায়নাতে গেছে, এই এবং বাংলাদেশের সাথে যদি রেল যোগাযোগ স্থাপিত হয়, তাহলে কিন্তু এটা ভারতের জন্য ভীষণ একটা মাথা ব্যথার কারণ। আবার আমাদের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের ভীষণ মাথা ব্যথা, যেহেতু চীন সেখানে বিনিয়োগ করতে এগিয়ে আসছে। আবার ওইদিকে আমাদের যে লালমনিরহাট যে বিমানবন্দর চালু করা, ওটা নিয়েও তাদের আপত্তি। আমাদের ফেনী বিমানবন্দর চালু করা নিয়েও ওদের আপত্তি। এখন বিষয়টা হলো যে শুধুমাত্র আমরা রয়ের কথা চিন্তা করছি কেন, মোসাদ, এমনকি আমরা যে সামরিক বিমান বা আমাদের যে জরুরি বিমান প্রধানমন্ত্রীকে বহন করবে, সেই বিমানটি কিন্তু অন্য দেশের প্রযুক্তিতে তৈরি এবং যে বিমানটি যে দেশ নির্মাণ করে সেই দেশের টেকনোলজিক্যাল সবকিছু তাদের হাতে থাকে। এখন ওই বিমানটিতেও যদি কোনো এমন কোনো বিশেষ কোনো জ্যামার বা বিশেষ কোনো যান্ত্রিক ত্রুটি এরকম কোনো কিছু যে ঘটিয়ে দেবে না কেউ, তা কিন্তু আমরা নির্দ্বিধায় নিশ্চিন্ত থাকতে পারি না। কাজেই আমি বলবো যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর, এর সাথে আবার আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে একসময় তারা যে শীতল যুদ্ধ চলছিল, তারপরে সোভিয়েত রাশিয়া যখন ভেঙে গেল তখন তারা একক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল। এরপরে চীন তার রাশ টেনে ধরেছে এবং ব্যবসা বাণিজ্য সবকিছুতে চীন এমনভাবে বিস্তার লাভ করেছে যে চোখের সামনে দেখা যাচ্ছে যে চীন বিশ্বকে নেতৃত্ব দিতে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হারানোর পথে। এবং ইরানকে তারা যেভাবে জব্দ করতে চেয়েছিল, কিন্তু তারা সক্ষম হয়নি এবং ইরান টেকনোলজিতে অলরেডি ইরান পারমাণবিক বোমা তাদের তৈরি আছে এরকম আভাসও পাওয়া যাচ্ছে। এবং ইরান তাদের প্রযুক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সেনা ঘাঁটি সহ যত স্থাপনা আছে মধ্যপ্রাচ্যে সবকিছুকে যেভাবে তারা নাস্তানাবুদ করছে। আবার এদিকে ইসলামিক ন্যাটো যেটা গঠন হচ্ছে বাংলাদেশকে তার সাথে নেওয়া, এটা নিয়ে কিন্তু ভারতের এবং ইসরায়েলের খুব মাথা ব্যথা আছে। এবং আমরা দেখছি যে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ কিন্তু ইরানের প্রতি আমাদের একটা সফটনেস, একটা ভালোবাসা কাজ করছে, একটা মৌন সমর্থন বলি আর সরাসরি সমর্থন বলি আমাদের কিন্তু গণমানুষের রয়েছে। সবকিছু মিলে ভারত কিন্তু প্রথম দিকে আহ ইসরায়েলকে সরাসরি সাপোর্ট দেওয়া বা তাদের মিডিয়াগুলোতে বেশ খুব লাফালাফি দেখেছি। শব্দটি লাফালাফি বলছি, মানে শব্দটি আরো মানে সহজ করে বলা যেত তাদের এক ধরনের উন্মাদনা দেখেছি। তে কাজেই একদিকে চায়নার সাথে বাংলাদেশের যে কানেকশন, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা মাথা ব্যথা হিসেবে এবং সিআইএ, র এবং মোসাদ এই কানেকশন সবকিছু মিলিয়ে যেহেতু বিকল্প মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে চীন আমাদের এই ইন্দো প্যাসিফিক এরিয়াটাকে ব্যবহার করবে, এটা নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে খুব আগ্রহ দেখাচ্ছে, রাশিয়া আগ্রহ দেখাচ্ছে, চীন আগ্রহ দেখাচ্ছে, ভারত আগ্রহ দেখাচ্ছে। কিন্তু আবার তারা পরস্পর কিন্তু এক পরাশক্তি এবং সেই শক্তিগুলোর মধ্যে এখন পাঠার বলি বলতে যা বোঝায় বাংলাদেশ। কাজে আমাদেরকে খুব সতর্কভাবে চীনের সাথে যেমন তাদের বিনিয়োগগুলো কাজে লাগাতে হবে, রাশিয়ার সাথে যে পূর্ববর্তী সম্পর্ক সেই সম্পর্কটা ধরে রাখতে হবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কে আমাদের সেইভাবে তাদের চটানো যাবে না।
কারণ ডোনাল্ড ট্রাম্প তার কিন্তু কথা বলা বা তার কিন্তু সে সকালে একটা বলে বিকালে একটা বলে, এবং তারা নিশ্চিত শক্তি হারাতে বসেছে। এবং এই মুহূর্তে যদি বিশ্বে এমন কোনো সংকট তৈরি করে, আমি খোলাখুলি বলবো যে আমাদের প্রধানমন্ত্রীকে যদি আম, উম, সেই মানে আম, আমরা যা যে দুঃস্বপ্ন বা আমরা যে ভয় আমরা করি যে সেই ধরনের দুর্ঘটনা না ঘটুক, এই ধরনের একটা আন্তর্জাতিক একটা চক্র যারা হচ্ছে যে কোনো মূল্যে হোক বাংলাদেশকে রুদ্ধ করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে মধ্যপ্রাচ্যে মার খাচ্ছে বা ইরানের হাতে মার খাচ্ছে, সেই জায়গা থেকে সেটাকে ঢেকে রাখার জন্য বিশ্বের মনোযোগ অন্যদিকে মানে আকর্ষণ করে মানে নতুন একটা ক্রাইসিস তৈরি করবে। এবং সেটা হচ্ছে যে তার উপলক্ষ যদি আমাদের প্রধানমন্ত্রী হন, সেটা কিন্তু আমরা একটা নির্বাচিত সরকার এবং রাষ্ট্রের যে একটা ভবিষ্যৎ এবং আমাদের বাংলাদেশ যে উঠে দাঁড়াবো, আমরা কিন্তু সেই জায়গা থেকে একদম ছিটকে পড়বো। পাশাপাশি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে রাষ্ট্রবিরোধী যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো যদি সক্রিয় হয়, তাহলে আমরা দেখছি যে একদিকে জিওপলিটিক্যাল, একদিকে আমাদের অর্থনৈতিক, একদিকে আমাদের আম, আম, প্রতিবেশী সুলভ যে সম্পর্ক, সবগুলোর মধ্যে ব্যালেন্স করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা শুধুমাত্র যে আমাদের সীমান্ত নিয়ে যে আমরা বসে আছি তা নয়, আমাদেরকে আরো আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি চিন্তা করতে হবে যে উম, আসলে কোন দিকে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা। এবং ইরান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরে বসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু আর ঘুরে দাঁড়ানোর মতো উপায় নেই, এবং তার দীর্ঘমেয়াদী যুদ্ধ করার মতো আর সে রসদও নেই। কাজেই আহ, এই ব্যর্থতাকে ঢাকতে গিয়ে আবার ওই যে সাপ মৃত্যুর আগে যেমন ছোবল, এলোপাথারি ছোবল মারে না, তা আমরা যেন সেই ধরনের কোনো ছোবলের মধ্যে না পড়ি। আমি কথাটা ইঙ্গিতে বললাম, হয়তো দর্শক বুঝে নেবেন বা আপনারা বুঝে নেবেন। কাজেই প্রধানমন্ত্রীর এই মুহূর্তে বিদেশ সফর বা যেহেতু তিনি যে যাত্রীবাহী যে বিমানটি ব্যবহার করবেন, সেই বিমানটি একজন প্রধানমন্ত্রী, সেই বিমানটিতেও যদি কোনো এমন কোনো টেকনোলজি ব্যবহার করে, আপনারা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের হত্যার ঘটনাটি ভালোভাবে জানেন, আপনারা আমার চেয়ে সিনিয়র আছেন বয়সে। আবার উম, দেখেন যে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে যে হত্যা করা হলো, সে ঘটনাটিও আপনারা জানেন, বা দুর্ঘটনা বলা হচ্ছে, বা বিমানের যে ত্রুটি দেখা দিয়েছে, সেই বিমানটি কাদের তৈরি ছিল, কোন কোম্পানি সাপ্লাই দিয়েছিল, কোন দেশের যান্ত্রিক কৌশল ব্যবহার করা হয়েছে। কাজেই আমরা যে বিমানগুলো ব্যবহার করি, সেই বিমানগুলো যে আমাদের জন্য নিরাপদ বা তার উপরে যে দূর থেকে নিয়ন্ত্রণ নেওয়া যায় না, এমন কিন্তু নয়। কাজেই সবকিছু খুবই সতর্কভাবে দেখতে হবে। আমি বিষয়টি নিয়ে এভাবেই চিন্তা করছি, এবং জিও পলিটিক্যাল থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্য, এবং বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকা, এবং যেহেতু ইরান বলছে যে 3 বছরের জন্য হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকবে, আমার তো মনে হয় যে ট্রাম্প তো উন্মাদ হয়ে গেছেন, এবং তিনি আগেও উন্মাদের মতোই কথা বলতেন। সেক্ষেত্রে আমাদের যেন সেই বিয়োগান্ত কোনো ঘটনা দেখতে না হয়, যাতে পুরো বাংলাদেশ আমরা হয়তো উম, শত শত বছর পিছিয়ে যাব, বা আমাদের আর ঘুরে দাঁড়ানোর বা রাষ্ট্রীয় কাঠামো বা গণতান্ত্রিক যে চর্চা এবং একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে অর্থনৈতিক এবং টেকনোলজি, শিক্ষা, সব দিক দিয়ে আমরা যে এগিয়ে যাব, সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবনার অনেক বিষয় রয়েছে, অনেক বিশ্লেষণের বিষয় রয়েছে। আমি সংক্ষেপে বললাম, আপনারা হয়তো বিস্তারিত বলবেন, বা সুযোগ থাকলে কখনো আরো বিস্তারিত বলবো। ধন্যবাদ। আর কারো কোনো কথা থাকলে শুনবো, তারপরে হয়তো আমি বলবো। হ্যালো, হ্যালো। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার, আমি আমি যেটা আছি স্যার, আমাদের ভেঙে পড়া রাষ্ট্র, রাজনৈতিক কাঠামো সবই তো ভেঙে পড়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার যিনি আছেন, তিনি তো তার রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো এখনো সেট আপের মধ্যে আছেন, এখনো চলমান সেট আপ চলছে। তো ইন্টারনালি রাজনৈতিক প্রশাসনিক কাঠামোটা এখনো আমাদের ডিউ টু সেট আপের মধ্যে আসি। এই জায়গায় আমাদের প্রতিবেশী ভারত সহ ভারতের সাথে এবং অপর অপর রাষ্ট্রের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্কের দিকে বাংলাদেশকে যাওয়া উচিত স্যার, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও রাষ্ট্র কাঠামো ঠিকঠাক করে।
আমাদের রিকনেস করে? ঠিকঠাক করে যাওয়া যেতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে এখন মধ্যপ্রাচ্যে কি চলছে। আপনি হ্যাঁ, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যাপারটা দেখেন, যে এই সময় ফ্লাই করাটাই, সেটা ভারতে হোক বা মধ্যপ্রাচ্যের দেশে হোক, উম, এবং আমি মনে করব যে প্রাইম মিনিস্টারের দেশের বাইরে যাওয়াটাই হচ্ছে যে অনেক আমাদের জন্য ঝুঁকি। রাইট। আমি আবারও বলছি যে আমাদের আহ, আমরা যে বিমানগুলো ব্যবহার করি, আমাদের প্রাইম জি, মিনিস্টার কিংবা আমাদের যাত্রীবাহী বিমানগুলো পর্যন্ত, এই বিমানগুলো কিন্তু বিদেশ থেকে ক্রয় করে, এবং বিমানগুলোর টেকনোলজির সার্বিক এই যে কানেকশন মেন- এবং সার্বিক ঠিক নিয়ন্ত্রণ কিন্তু তাদের হাতে আছে, সেই কোম্পানির কাছে আছে। এখন আপনি র প্লাস মোসাদ প্লাস আপনি সিআইএ, এই তিনটাকে একসাথে করুন, কিংবা রাশিয়া, যারা আমাদের পুরনো সহযোগী, পুরনো আহ, বন্ধু এবং আমাদের পৃষ্ঠপোষক, যারা আমাদের দেশে বড় প্রকল্প বাস্তবায়ন করছেন। এখন আহ, স্বাভাবিকভাবেই আমাদের সবার সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু আমাদের কৌশলও রাখতে হবে যে আমরা আসলে কোনো বিপদে পড়তে যাচ্ছি কিনা। এবং আম, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পর্যদস্ত হচ্ছে, নাস্তানাবুদ হচ্ছে, তাদের এখন বোঝাই যাচ্ছে আম, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ওই যে নখদন্তহীন বাঘের মতো হয়ে গেছে। কাজেই আহ, এইদিকে আমাদের যেহেতু চায়না আমাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে, আম, চায়নার এই উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথা, তুরস্কের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথা, এদিকে পাকিস্তানের উপস্থিতি, এটা কিন্তু ভারতের জন্য এবং মোসাদের জন্য বা ইসরায়েলের জন্য। এখন ইসরায়েল দেখা যাচ্ছে যে ইরানে ব্যর্থ হচ্ছে, বা সবসময় তারা যেভাবে তারা তো কোনো নিয়ম কানুন মানে না, তাদের নীতি নৈতিকতা কিছু নেই। এবং না, ইসরায়েল রাষ্ট্রের যে মোসাদ আছে, মোসাদের সাথে আমি ভারতের রয়ের কানেকশন বা তাদের খুব বেশি পার্থক্য দেখি না। এবং সেই প্রতিক্রিয়া, তার প্রভাব যদি আমাদের প্রধানমন্ত্রীর উপরে পড়ে, আমার রাষ্ট্রের উপরে পড়ে, তাহলে আমার রাষ্ট্রের ভেতরে এমনিতেই তো প্রশাসনিক সবকিছু যে সুশৃঙ্খল ভাবে সবকিছু আমরা গুছিয়ে উঠতে পেরেছি তা নয়, এখনো কিন্তু পুরনো শক্তি, পুরনো যে ধ্যান ধারণা বা সুযোগের সন্ধানে অনেকে তৎপর রয়েছে। রাইট। এক্ষেত্রে আমার রাষ্ট্র কোন দিকে যেতে পারে, এই হুম। বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে, এবং আমাদের পলিসি মেকারদেরকে আমি সেভাবেই বলবো। জি স্যার, পাশাপাশি আপনার ভারতের সাথে ইসরায়েলের সামরিক, তারপরে আপনার টেকনোলজি, আবার আপনার ডিজিটাল ডিজিটাল টেকনোলজি, সামরিক এবং আপনার পারমাণবিক দিক থেকে একেবারে একাট্টা হয়ে তো ভারত ইসরায়েলের সাথে অবস্থান করছে। এবং ইসরায়েল গ্রেট ইসরায়েল হবে এবং ইন্ডিয়াকে গ্রেট ইন্ডিয়া করার মাস্টার প্ল্যান বিজেপি সরকারের। তো ভারত আর ইসরায়েল তো একাট্টা অবস্থান আছে। সেই বিষয়টা তো মুসলিম দেশগুলাকে মাথায় রেখে, মুসলিম দেশগুলো যে একটা 13টা দেশের মধ্যপ্রাচ্যে যে একটা নতুন জোটের সমীকরণ হচ্ছে, কি দাবি রাখে এই জোটটাকে সামনে একটা জোট ফর্ম হওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে একটা ইউনিটি, পলিটিক্যাল একটা ইউনিটি, একটা প্ল্যাটফর্ম মানে ইয়ে করা, মানে ডেভেলপ করা স্যার। এটা একটা প্রফেসর। সম্ভাবনা আছে, মানে এটার মধ্যে হ্যাঁ, আমি যেমন সম্ভাবনা দেখি, এটার মধ্যে আমার হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে যে হ্যাঁ, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু ম্যাক্সিমাম মার্কিন নিয়ন্ত্রিত। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো এক হচ্ছে। এখন এটা হচ্ছে যে আবার এটার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো পরিকল্পনা আছে কিনা। আমরা হয়তো হচ্ছে যে মনে করলাম যে মুসলিম শক্তি এক হয়ে গেছে, মুসলিম ন্যাটো গঠন হয়েছে, কিন্তু দেখা গেল যে সেখানে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকারান্তরে তাদের কোনো প্ল্যান করে রেখেছে কিনা, যে হুম, আপাতত আমরা এই ধরনের একটা শান্তিপূর্ণ একটা অবস্থা তৈরি করলাম যে মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে আছে, ইরানও শান্ত হয়েছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার শেষ আক্রমণটা করে বসলো। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মানে সেই ধরনের শক্তি আমরা না, যারা তুরস্কের মতো বা ইরানের মতো সক্ষমতা রাখে বা পাকিস্তানের মতো সক্ষমতা রাখে। কাজেই আমাদের চীন যেমন আমাদের পার্টনারশিপ এবং আমাদের ব্যবসা বাণিজ্য, আর ভারতের যে প্রজেক্টগুলো ছিল, যে প্রকল্পগুলো ছিল, তারা কিন্তু যেভাবে চুক্তি ছিল সেই অনুযায়ী কিন্তু বিনিয়োগ করেনি। অথচ তারা আমাদের বিশাল বিশাল এলাকা দখল করেছিল বা আমাদের বিশাল বিশাল এরিয়া নিয়েছিল, মাতারবাড়ি সহ। এখন আমরা যখন চীনের কাছে হস্তান্তর করছি, তখন কিন্তু ভারত সেই প্রতিশোধটা আমাদের উপরে নেবে। আবার ভারত চেয়েছিল যে ওরা জাতিসংঘে ভেটো ক্ষমতা চায়, এবং সেক্ষেত্রে বাংলাদেশের সমর্থনও দরকার। অর্থাৎ
আমাদেরকে সব দিকে খুব কৌশলে অর্থাৎ যেহেতু খেলা চলছে, কাজেই আমাদের নিজেদেরকে যেমন আক্রমণাত্মক হতে হবে, আবার নিজেদেরকে সুরক্ষা বা নিজেদেরকে রক্ষা করে আত্মরক্ষা করে সেই অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা এবং বৈদেশিক সম্পর্ক এবং আমাদের সরকার প্রধানের বিদেশ ভ্রমণের ব্যাপারটাও সেটা গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ ভারত ইমেজ সংকটে আছে, যে প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা ভারতে ভ্রমণ করলাম না, আমরা মালয়েশিয়াতে গেলাম, আমরা চায়নাতে গেলাম, কিন্তু তারা হয়তো চাচ্ছে যে তাদের ওই দেশে আমরা গেলে আহ, তাদের ইমেজ সংকট কিছুটা কাটবে। আবার সেই সাথে তারা আম, অন্য শক্তিগুলো, মোসাদ কিংবা সিআইএ, তারা কোন ধরনের প্ল্যান করে আছে। আহ, আমি আবারও উল্লেখ করছি যে আমরা যে প্লেনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি নয়। এই প্লেনের কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা প্রস্তুতকারী কোম্পানি বা সেই দেশের কিংবা অন্য গোয়েন্দা সংস্থার কাছে সেই টেকনোলজি বা সেই নিয়ন্ত্রণ যাওয়া কিন্তু অস্বাভাবিক নয়। কাজেই সেই বিমানটিও দুর্ঘটনা কবলিত করা কিংবা এমন কোনো শক্তি, কোনো লেজার মিসাইল বা এরকম কোনো কিছু দিয়ে যদি আক্রমণ করে বসে, উম, কিংবা আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে কিন্তু উম, অনেকগুলো বিচ্ছিন্ন শক্তি রয়েছে। ইরানের পক্ষে যেমন রয়েছে, ইরানের বিপক্ষে রয়েছে, কিংবা আফগানিস্তানেও রয়েছে। এখন আমি সবাই আচ্ছা, যে আমি আপনার পাশাপাশি আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, পশ্চিমবঙ্গ আসামে বিজেপি সরকার, বিজেপির শুভেন্দু কিন্তু বাংলাদেশকে পুরো মাত্রায় এসে ইলেক্টেড হওয়ার পরে আগে পরে থ্রেট করছে, হ্যাঁ, শেখ হাসিনাকে সামনে রেখে। তো যেহেতু আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থিত সরকার সেখানে অবস্থান করছে, তারা সরকার সরকার আছে। হ্যাঁ, এবং তারা কিন্তু প্রচার করছে যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আম, আম, উম, জামায়াতপন্থী এমপি নির্বাচিত হয়েছে। আর এজন্য তারা একটা কথা কিন্তু প্রচার করার চেষ্টা করছে যে বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশে হচ্ছে যে এই ইসলামিক জঙ্গি, মানে এই ব্যাপারটা কিন্তু তারা আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করার জন্য ইন্ডিয়ার সকল মিডিয়া সবসময় তৎপর আছে। এবং এটা হচ্ছে যে যতটুকু উম, আহ, উম, ইসলামিক শক্তি আছে তার চেয়ে বেশি তারা প্রচার করছে যে জঙ্গি বাংলাদেশে বিদ্যমান রয়েছে। এবং এই ইস্যু ধরে কিন্তু বাংলাদেশের উপরে তারা সবসময় একটা আম, যে কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার একটা ভয় সবসময় রয়েছে। আর এই সময় ভারত ভারতের প্রধানমন্ত্রীর ভারত সফরটা সন্দেহজনক। পশ্চিমবঙ্গে মুসলিম জিহাদি মুসলিম, মানে আরএসএস দিয়ে জিহাদি মুসলিম ব্র্যান্ডিং করা হচ্ছে, এবং সেখানে আপনার মসজিদে আপনার কথাগুলো আর আসছে না। তো সব মিলে আমাদেরকে মানে যেমন ইন্দো প্যাসিফিক যে প্ল্যান এবং বাংলাদেশ যে অবস্থানে রয়েছে, বা বাংলাদেশ বাট আমাদের যে জিওপলিটিক্যাল যে অবস্থান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিশ্বের সবগুলো রাষ্ট্রের কাছেই। কারণ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে এখন হচ্ছে যে আমাদের ইন্দো প্যাসিফিক এই এরিয়াটাতে সবার নজর পড়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা আরো বেশি জরুরি হয়ে গেছে। আর ওইদিকে আহ, মালাক্কার বিকল্প হিসেবে চায়না যে স্থলপথে যে যোগাযোগের যে ব্যবস্থা, মানে ট্রেন যোগাযোগ বাংলাদেশ হয়ে, আবার ওইদিকে দেখেন যে পাল্টা হিসেবে আহ, আপনার হচ্ছে যে ভারত এবং রাশিয়া, তারাও কিন্তু ট্রেন যোগাযোগের একটা পরিকল্পনা করছে। সেখানে কথা আসছে যে পাকিস্তানকে বাদ দিয়ে সেটা সম্ভব হবে কি না। তো সবকিছু মিলে কিন্তু জিওপলিটিক্যাল অবস্থাটা অত্যন্ত আহ, বিচক্ষণতার সাথে আমাদের বিচার বিশ্লেষণ করে তবে ভারত সফরে যেতে হবে। আহ, তাছাড়া আহ, আমাদের জন্য বড় রকমের একটা অঘটনের সম্ভাবনা রয়েছে। এবং তিস্তার চুক্তি তো এখনো পর্যন্ত ভারত আমাদের কোনো সাড়া দেয়নি, বা আমরা তাদের কাছ থেকে পজিটিভ কোনো বার্তা এখনো পাইনি। আবার এদিকে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে। তো অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে। আবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের সাথে আমরা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য মোংলা বন্দর করেছিলাম, তখন কিন্তু ভারত মাত্র 33 কিলোমিটার
আমাদের সেই ট্রানজিট সুবিধা দেয়নি। অথচ ওরা হচ্ছে যে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য সব ধরনের বন্দোবস্ত করেছিল। আমাদের নদী বন্দর তারা এখনো ব্যবহার করে। তো এখন বিষয়টা হলো যে উম, প্রধানমন্ত্রীকে তাদের এজন্য দরকার হচ্ছে কারণ সেভেন সিস্টার্সে বিভিন্ন গ্রুপ, শুধু বিচ্ছিন্নতাবাদী ভারতের দৃষ্টিতে সেই গ্রুপগুলোই নয়, ভারতের জনগণও দেখা যাচ্ছে যে সেই দেশের নিয়মিত বাহিনী তাদের সাথে যুদ্ধ করছে বা তাদের উপরে আক্রমণ করে বসছে। এই জন্য ভারতের খুব জরুরি হয়ে পড়েছে যে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে তাদের রসদ সরবরাহ করা বা যাতায়াতের যে সুযোগটা নেওয়া, যেটা ইউনূস সরকার এসে বা আমাদের ইন্টারিম সরকার এসে বন্ধ করে দিয়েছেন। এবং এটা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছিল এবং আমাদের সাহসী পদক্ষেপ হয়েছিল। এবং আমাদের কিন্তু সীমান্তে যে গুলির বিনিময়ে গুলি, আমরা কিন্তু অনেকটা সাহসের সাথে সেই সীমান্তকে আমরা চেক দিতে পারছি। কিন্তু উম, হয়তো প্রধানমন্ত্রী যাওয়ার পরে তারা যে কোনো উপায় হোক এটাও আদায় করার জন্য তাদের একটা প্ল্যান হতে পারে যে সেভেন সিস্টার্স এর সাথে তাদের যোগাযোগের জন্য আমরা বাংলাদেশকে যাতে ব্যবহার করার সুযোগ দিই বা আমাদের আভ্যন্তরীণ রুটে তাদের চলাচল করার সুযোগ দিই, অস্ত্র সরবরাহের সুযোগ দিই। এই সব কিছু মিলে ভারত তার নিজের জটিল উম, অবস্থার মধ্যে আছে। কিন্তু মাথায় রাখতে হবে মোসাদ, র, সিআইএ, এই তিনটা শক্তি বা তিনটা গোয়েন্দা সংস্থা। এবং মোসাদ কিন্তু প্রচন্ড, আমার মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে কুখ্যাত একটা আহ, গোয়েন্দা সংস্থা এবং তারা যে কোনো অঘটন ঘটিয়ে দিতে সক্ষম। কাজেই আমাদের মতো রাষ্ট্রের এই বিষয়ে আহ, সতর্ক পদক্ষেপ ফেলা ছাড়া আমরা প্রধানমন্ত্রীকে আহ, ভারত সফরে যাওয়া এটা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ মনে করছি আমি। আপনাকে প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার, আপনাকে কৃতজ্ঞ। ধন্যবাদ। হিস্ট্রি দেখি তারা মধ্যপ্রাচ্যে, আমেরিকা, ইউরোপে মধ্যপ্রাচ্যে অনেক ঘটনা তারা ঘটিয়েছে। দুধ হ্যাঁ, এরকম ঘটনা তারা মোসাদের নেতৃত্ব আছে স্যার, জি বলেন। আহ, এখন আপনি দেখেন ওই যে শিখ নেতাকে মোসাদ, মোসাদ তো মানে এরকম ঘটনা ঘটানোর জন্য মানে বিশ্ববিখ্যাত। আবার আপনি রয়ের ঘটনা দেখেন, র কিন্তু ওই যে শিখ নেতা হত্যা করার কথা মনে আছে, কানাডার কথা মনে আছে? আর কানাডা স্যার, কানাডা। হ্যাঁ, কানাডাতে। হ্যাঁ, কাজেই আমাদেরকে কিন্তু খুবই সতর্ক হতে হবে বা আমাদের আভ্যন্তরীণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো তখন কিন্তু আমাদের সেনাবাহিনীতেই হত্যা করানো হয়েছে, কিন্তু প্ল্যান বা আন্তর্জাতিক কানেকশন, কারা কিভাবে কোথায় কোন এজেন্ডা বাস্তবায়ন করবে এটা কিন্তু বুঝে ওঠা মুশকিল হবে। এই কাজেই মানে সব দিক দিয়েই আমাদের কিন্তু সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। এবং যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় সেই ভোরেই কিন্তু বোরকা পরে বর্তমান পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত বা আমরা বলি আম, উম, আম, যিনি পতিত, মানে পতন ঘটেছে যার, তিনি কিন্তু ওই দিন বোরকা পরে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে তিনি কিন্তু আটক হয়েছিলেন। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং আহ, বাংলাদেশের এই যে 24-এর যে এত বড় একটা অভ্যুত্থান ঘটলো, এত প্রাণের যে ক্ষয় হলো, তার পরবর্তী বাংলাদেশে একটা ডেমোক্রেটিক একটা অবস্থা, একটা স্থিতিশীল অর্থনীতি, সর্বোপরি আমাদের সরকার কাঠামো থেকে শুরু করে আমার যে সার্বিক রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে স্বাভাবিক আমরা কিন্তু এখনো করতে পারিনি। আর নিশ্চয়ই মানে অপশক্তি চাইবে যে বাংলাদেশ যেন অস্থিতিশীল হয়ে যায় এবং বাংলাদেশে এমন একটা দুর্ঘটনা ঘটবে এবং শেষে বলা হলো যে জঙ্গিদের দ্বারা তারেক রহমান উপরে আক্রমণ হয়েছে, এরকমও তো প্রচার হতে পারে, এরকম দুর্ঘটনা তো ঘটতে পারে। কাজেই এই মানে আমার মনে হয় যে ভেবেচিন্তে যেন আমাদের নীতি নির্ধারকরা এই বিষয়টিকে বিবেচনা করেন, এই আর কি। মানে আপনার পর্যবেক্ষণ, কারণ কখনো কখনো নাগরিক সমাজের পর্যবেক্ষণ, নাগরিক নাগরিক সমাজের মতামত কিন্তু বাস্তব
ওইটা মানে সবকিছুই এইরকমই আর কি। আমরা যেটা দেখছি যে আমাদের কিন্তু নিজস্ব তৈরি বিমান আমাদের সরকার প্রধানরা ব্যবহার করেন না, এটা একটা দিক। আর বিদেশি গোয়েন্দা সংস্থা তারা অবাধে বাংলাদেশে আসছে যাচ্ছে। এখন কারা কোন মানে পদক্ষেপ নিচ্ছে, কি প্ল্যান করছে, আমাদের কিন্তু সবকিছু যে আমাদের আম, গোয়েন্দা সংস্থার নজরে আছে বা তাদের নেটওয়ার্কের মধ্যে আছে তা কিন্তু নয়। কাজেই আমার মনে হয় যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি এবং বিদ্যমান যে সার্বিক একটা বিশ্বে যে টান টান একটা অবস্থা চলছে, একটা অর্থনৈতিক একটা বড় রকমের সংকট চলছে হরমুজ প্রণালী কেন্দ্রিক, এই সব কিছু বিবেচনা করে আমাদের কিন্তু আহ, পদক্ষেপ নিতে হবে। না হলে উম, উম, কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেই দুর্ঘটনা কিন্তু সামাল দেওয়ার মতো সক্ষমতা আমরা অর্জন করিনি। ওকে। আজকে প্রোগ্রাম এখানে আমরা আমরা এই বিষয়ের মধ্যে, কারণ আগামী দিনের বাংলাদেশ একটু গণতান্ত্রিক অগ্রযাত্রা বাংলাদেশ, কিছুটা উন্নয়নের বাংলাদেশ, বাংলাদেশটা স্বাধীন পদে থাকতে পারে। জনগণ আমরা অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি মানচিত্রে ধন্যবাদ আপনাকে। দাঁড়াতে পারি। পাশাপাশি স্যার সাপোর্টে স্যার ক্রিকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া মাটি। ও, এটা খুবই একটা, এর চেয়ে আর আনন্দের সংবাদ হয় না। এবং এটা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই। সমগ্র বাংলা দেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা আমাদের ক্রিকেট টিম নিয়ে গর্বিত এবং আমরা এই জয়ের ধারা আমরা কন্টিনিউ করতে পারি, বা আমরা যেন আমাদের সেই ক্রিকেট টিম আমাদের জন্য আম, ধারাবাহিক গৌরব বয়ে আনতে পারে, তাদের জন্য শুভকামনা। বিশিষ্ট সমাজ পর্যবেক্ষক, সমাজ চিন্তাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে 24 ডিজিটাল নিউজের পক্ষ। আপনাকেও ধন্যবাদ। যারা শুনছেন, আহ, দর্শক শ্রোতা সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। না থাকলে লেখাপড়া করে না, অনুমান করে কথা আমাদের চলে। ভালো কিছু কথা জানতে হয়, স্টাডি করতে হয়, তা ভালো না। জানতে লেসনিং নিতে হবে। আর